প্রিয় ভাইয়া ও আপুরা, আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক সংকরণ নিয়ে আলোচনা করব। আমি তোমাদের সাথে রয়েছে আশিক শাহ। চলো শুরু করা যাক। সংকরণ, প্রথমে আমরা সংকরণের সংজ্ঞাটি জেনে নিই। সংকরণ কি? যে প্রক্রিয়ায় কোনো পরমাণুর সর্ববহিস্থ শক্তি স্তরের একাধিক ভিন্ন ভিন্ন শক্তির অরবিটাল মিশ্রিত হয়ে সমশক্তির সমসংখ্যক অরবিটাল তৈরি করে তাকে সংকরণ বলে। এখানে যে কথাটি আমরা গুরুত্ব সহকারে দেখব সেটি হচ্ছে সর্ববহিস্থ শক্তি স্তরের একাধিক ভিন্ন ভিন্ন শক্তির অরবিটাল মিশ্রিত হয়ে সমশক্তির সমসংখ্যক অরবিটাল তৈরি করে। ওকে, তাহলে এই যে ভিন্ন ভিন্ন শক্তির অরবিটালগুলো ছিল, তারা থাকলে আমাদের সমস্যাটা কোথায় ছিল? কেন আমি সমশক্তির সমসংখ্যক অরবিটাল বানাই? এর কারণটি হচ্ছে, আমরা যদি কল্পনা করি কোনো একটি টেবিলের কথা ধরি, টেবিলের 4টি খুঁটির মধ্যে একটি খুঁটি যদি খুবই দুর্বল হয়, বাকি 3টি খুঁটি অনেক শক্তিশালী হয়, টেবিলটি কি দাঁড়িয়ে থাকবে? না, টেবিলটি ভেঙে পড়বে অথবা একদিকে কাত হয়ে যাবে। কোনো একটি বিল্ডিংয়ের কথা যদি আমরা চিন্তা করি, তার 4টি কলামের মধ্যে একটি কলাম যদি নড়বড় হয়, বিল্ডিংটি কি দাঁড়াবে? আমরা কি ওই বিল্ডিংটিতে থাকতে চাবো? না, কখনোই না। তাহলে কারণটি হচ্ছে, যখন আমাদের ভিন্ন ভিন্ন শক্তির একাধিক অরবিটাল থাকে তখন তারা বন্ধনগুলোকে সুষমভাবে তৈরি করতে পারে না। কোনো একটি বন্ধন বেশি শক্তিশালী থাকে, কোনোটি আবার বেশি দুর্বল থাকে। তখন আমার যৌগটি বেশি স্থিতিশীল হয় না, যে কোনো মুহূর্তে ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাহলে কি করতে হবে? তখন ওই মৌলটি, কোনো একটি যৌগে কেন্দ্রীয় সেই মৌলটি কি করে? সংকরণ ঘটায়। সংকরণ ঘটালে যে ঘটনাটা ঘটে, সেই ভিন্ন ভিন্ন শক্তির অরবিটালগুলোকে সে মিক্স করে নতুন সমসংখ্যক অরবিটাল তৈরি করে। ধরো আমি 4টা ভিন্ন ভিন্ন শক্তির অরবিটাল নিলাম, এদেরকে আমি মিক্স করলাম। মিক্স করার পরে নতুন আরও 4টা অরবিটাল বানাচ্ছি, যাদের প্রত্যেকে কি আগের 4টা অরবিটালের কিছু না কিছু কন্ট্রিবিউশন আছে। তাহলে সংকরণের মূল উদ্দেশ্য হচ্ছে এটা, যে আমি যাতে সুষম শক্তি সম্পন্ন কিছু অরবিটাল বানাতে পারি এবং তাদের মাধ্যমে আমার নতুন যৌগটি গঠন করতে পারি। এতে করে আমার প্রতিটি বন্ধন কি সমান শক্তিশালী এবং সুদৃঢ়ভাবে থাকবে, আর এতে করে আমার যৌগটির স্থিতিশীলতা বজায় থাকবে, অর্থাৎ সহজে ভেঙে যাওয়ার যে প্রবণতাটা পূর্বে ছিল সেটি আমি দূর করতে পারছি। তাহলে এই যে সংকর অরবিটালগুলো, এদের কিছু বৈশিষ্ট্য রয়েছে। প্রথম বৈশিষ্ট্য, এরা সম শক্তি সম্পন্ন। আমি ডান পাশে যে চিত্রটি দেখাচ্ছি সেটা হচ্ছে মিথেন, CH4। এখানে হলুদ কালারের যেই অরবিটালগুলো রয়েছে এরা হচ্ছে সংকরিত অরবিটাল, অর্থাৎ মিথেন বানানোর সময় আমি একটা S অরবিটাল এবং 3টি P অরবিটাল মিক্স করে সমান শক্তি সম্পন্ন নতুন 4টা অরবিটাল বানাই এবং তাদের প্রত্যেকের নাম হচ্ছে sp3। তাহলে এখানে হলুদ অরবিটালগুলোর নাম হচ্ছে sp3 এবং তারা প্রত্যেকে কি সমান শক্তি সম্পন্ন, কারণ তারা সংকরণের ফলে সৃষ্টি হয়েছে। দ্বিতীয় বৈশিষ্ট্যটি হচ্ছে এরা সম আকৃতি সম্পন্ন। আমরা ছবিটির দিকে তাকালেই লক্ষ্য করব যে এখানে যে অরবিটালগুলো রয়েছে এরা প্রায় সবাই সমান আকৃতি সম্পন্ন, এবং যখন আমি একইভাবে একই প্রসেসে তৈরি করছি তারা সমান আকৃতি সম্পন্নই হওয়ার কথা। 3 নম্বর বৈশিষ্ট্য, এদের ত্রিমাত্রিক দিক বিন্যাসটা একই রকম, অর্থাৎ এদের যে 3D ফরমেশনটা সেটা একই। চতুর্থ বৈশিষ্ট্য, এরা সিগমা বন্ধন গঠন করে। হ্যাঁ, আমরা লক্ষ্য করছি যে এখানকার হলুদ যে অরবিটালগুলো তারা হাইড্রোজেনের সাথে মুখোমুখি ওভারল্যাপিং ঘটাচ্ছে, এবং আমরা গত ক্লাসে শিখে এসেছি যে মুখোমুখি যখন ওভারল্যাপিংটা হবে তখন তাকে বলা হবে সিগমা বন্ধন। সবসময় মনে রাখতে হবে সংকরিত অরবিটাল সিগমা বন্ধন গঠন করে এবং অসংকরিত অরবিটাল পাই বন্ধন গঠন করে। 5 নম্বর, এরা সমকৌণিক দূরত্ব অবস্থান করে। এখানে ভাইয়া দুটি সংকরিত অরবিটালের মাঝে একটি অ্যাঙ্গেল দেখাচ্ছি 109.5 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটি এর সাথে এর ক্ষেত্রেও সমান, এর সাথে এর ক্ষেত্রেও সমান, আবার এর সাথে এর ক্ষেত্রেও সমান। এখানে 3D চিত্রটির মাধ্যমে আমরা ভালোভাবে বুঝতে পারছি যে কিভাবে সবার মধ্যবর্তী কোণ 109.5 ডিগ্রি। এবার কথা হচ্ছে, কেন আমাকে সমকৌণিক বিন্যাসে থাকতে হয় বা সমকৌণিক দূরত্বে থাকতে হয়? এর কারণটি হচ্ছে, সংকরণের পরে অরবিটালগুলো পরস্পরের মাঝে এমন একটি দূরত্ব বজায় রাখতে চায় যাতে করে তাদের মধ্যে বিকর্ষণ বলটা সর্বনিম্ন হয়। কেন? তাদের মধ্যে বিকর্ষণ বল যদি বেশি হতো তারা কি করত? খুব সহজে একে অন্যকে বিকর্ষণ করে সহজে যৌগটি ভেঙে ফেলতে পারত। এতে করে আমার যৌগ গঠনের যে তাগিদটি ছিল, অর্থাৎ স্থিতিশীলতা অর্জন, সেটি আর বজায় থাকছে না। এজন্য তারা সমান কৌণিক দূরত্ব অবস্থান করে যাতে করে তাদের মধ্যবর্তী বিকর্ষণ বলটা সর্বনিম্ন হয়, আর সর্বনিম্ন হলেই যৌগটির একটা স্থিতিশীলতা আসে। তাহলে এই সংকরিত অরবিটালের বৈশিষ্ট্য এবং সংকরণের সংজ্ঞাটি আমরা একটু মনোযোগ সহকারে পড়ে নেব, এটি আমাদের পরীক্ষায় আসে।
এরপরে আমরা সংকরণ নির্ণয়ের ক্ষেত্রে আমাদেরকে যে পদ্ধতিটি অনুসরণ করতে হবে সেই পদ্ধতিটিকে ভাইয়া দুটি স্টেপে ভাগ করেছি। এই স্টেপগুলোর ভিতরে কিছু সাব স্টেপ রয়েছে। যেমন স্টেপ 1-এ আমার প্রথম কাজ হচ্ছে, প্রথমে আমি যৌগটির গাঠনিক সংকেত লিখে ফেলবো। ধরো তোমাকে বললো মিথেনের সংকরণ দেখাও বা মিথেনে কার্বনের সংকরণ দেখাও, তখন আমি মিথেনের গাঠনিক সংকেতটা লিখে ফেলবো। এরপরে আমার কাজ হচ্ছে গাঠনিক সংকেত হতে আমি কেন্দ্রীয় মৌলটিকে চিহ্নিত করব। তাহলে মিথেনে আমাদের কেন্দ্রীয় মৌলকে কার্বন, তাকে চিহ্নিত করলাম। এবার 3 নম্বর স্টেপে বলা হচ্ছে যে কেন্দ্রীয় মৌলের চারপাশে ইলেকট্রন জোড়া হিসাবকরণ। অর্থাৎ কার্বন যখন মিথেন গঠন করে তার শেষ কক্ষপথে, কার্বনের শেষ কক্ষপথে টোটাল কয় জোড়া ইলেকট্রন থাকছে। এক্ষেত্রে আমরা লোন পেয়ার, বন্ড পেয়ার সব ইলেকট্রনকেই হিসাবে নিয়ে আসবো, কিন্তু পাই বন্ধনকে গণনা করা যাবে না। তাহলে মিথেন গঠনের সময় কার্বনের শেষ কক্ষপথে তার নিজের ইলেকট্রন থাকে 4টা, আর তার সাথে 4টা হাইড্রোজেনের থেকে একটা একটা করে মোট 4টা, অর্থাৎ টোটাল 8টা বা 4 জোড়া ইলেকট্রন চলে আসছে। এবার পরের স্টেপে কেন্দ্রীয় মৌলের চতুর্পাশে বিদ্যমান মোট ইলেকট্রন জোড় সংখ্যা ইজ ইকুয়ালস টু হাইব্রিড অরবিটাল সংখ্যা। তাহলে আমরা দেখলাম মিথেনে কার্বনের ক্ষেত্রে তার শেষ কক্ষপথে কয় জোড়া ইলেকট্রন থাকছে, টোটাল 4 জোড়া ইলেকট্রন। তাহলে এবার তোমার সংকরণটা করতে তাহলে কয়টি অরবিটাল লাগবে, 4টি অরবিটাল লাগবে। এভাবেই আমরা প্রথম স্টেপে এই 4টা সাব স্টেপের সাহায্যে সংকরণটা নির্ণয় করব। এর পরবর্তীতে চলে আসছি স্টেপ 2-তে। স্টেপ 2 এর ক্ষেত্রে প্রথমে আমি মৌলর কোনো একটি যৌগে মৌলটির সংকরণটা নির্ণয় করার পর সেই সংকরণের সংজ্ঞাটা দিয়ে দেব। এরপরে মৌলটির স্বাভাবিক অবস্থায় ইলেকট্রন বিন্যাস দেখাবো, তারপরে তার সংকরিত অবস্থায় ইলেকট্রন বিন্যাসগুলো দেখাবো এবং সবশেষে তার অরবিটাল চিত্র, গঠন, আকৃতি এবং বন্ধন কোণ দেখাবো। আমরা যদি কোনো একটি যৌগের সংকরণের ক্ষেত্রে এই জিনিসগুলো সঠিকভাবে লিখতে পারি তাহলে আমাদের পরিপূর্ণ নাম্বার পাওয়া সম্ভব। অন্যথায় টিচার আমাদের যে কোনো 1 মার্ক বা 2 মার্ক কেটে দিতে পারে, এটা টিচারের মতের উপর নির্ভর করছে। এবার চলে আসছি, আমরা 6 ধরনের সংকরণ শিখব ইন্টারমিডিয়েট লেভেলে। এই 6 ধরনের সংকরণের ক্ষেত্রে প্রথমটি হচ্ছে এসপি সংকরণ। তাহলে প্রথমে আমরা নাম দেখে বুঝতে পারছি কি, এখানে একটি এস এবং একটি পি অরবিটাল মিশ্রিত হয়ে দুটি সমান শক্তির অরবিটাল তৈরি করবে এবং তাদের প্রত্যেকের নাম হবে এসপি অরবিটাল। ঠিক আছে, আচ্ছা, আর এই সংকরণটিকে আমরা বলছি এসপি সংকরণ। এবার তাহলে এসপি সংকরণের বৈশিষ্ট্য কি? এসপি সংকরণের বৈশিষ্ট্য, এ সংকরণের ফলে মোট 2টি সংকর অরবিটাল তৈরি হয়। হ্যাঁ, আমরা দেখলাম কি একটা এস এবং একটা পি মিশ্রিত হয়ে সমান শক্তি সম্পন্ন 2টি এসপি অরবিটাল সৃষ্টি করছে। এদের অনুরাকৃতি সরলরেখে। কেন সরলরেখে আমি একটু পরেই ব্যাখ্যা দিচ্ছি। এবং বন্ধন কোণ 180 ডিগ্রি যখন সবগুলো ইলেকট্রন বন্ধনে থাকবে। এই ব্যাখ্যাটিও আমি ছবি দেখিয়ে দিব। উদাহরণ হচ্ছে বেরিলিয়াম ক্লোরাইড। এবার বেরিলিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে কেন তার সংকরণ হচ্ছে এসপি? এর কারণটি হচ্ছে বেরিলিয়ামের শেষ কক্ষপথে ইলেকট্রন রয়েছে কটি? 2টি। এরপরে যখন সে 2টা ক্লোরিনকে যোগ করবে, প্রতিটা ক্লোরিন থেকে একটা করে ইলেকট্রন আসবে। তাহলে তার বেরিলিয়ামের শেষ কক্ষপথে বেরিলিয়াম ক্লোরাইড গঠনকারী অবস্থায় কয়টা ইলেকট্রন থাকছে? তার নিজের 2টা আর ক্লোরিনের 2টা, টোটাল 4টা মানে 2 জোড়া। এবার 2 জোড়া ইলেকট্রনকে স্থান দিতে আমার কি 2টি অরবিটাল লাগবে, আর 2টি অরবিটাল বিশিষ্ট যে সংকরণ সেটি হচ্ছে এসপি সংকরণ। ওকে, এরপরে আমরা sp2 পড়বো, sp3 পড়বো, সেক্ষেত্রে আমাদের সংখ্যাটা বাড়তে থাকে ধীরে ধীরে। তাহলে প্রথমে আমার কাজ হচ্ছে ইলেকট্রন বিন্যাস দেখে ফেলা। ওকে, তাহলে বেরিলিয়ামের ক্ষেত্রে তার গ্রাউন্ড স্টেটে মানে ভূমি বা আদি অবস্থায় তার ইলেকট্রন বিন্যাস থাকে এরকম 1s-এ 2টি, 2s-এ 2টি। এরপরে বেরিলিয়াম যখন উত্তেজিত হয়ে যায় তখন 2s থেকে একটি ইলেকট্রন 2p-তে চলে যাচ্ছে। এবার আমার কাজ হচ্ছে কি এই একটা এস এবং একটা পি অরবিটাল মিশ্রিত করে সমান শক্তি সম্পন্ন 2টা অরবিটাল বানানো, যাদের প্রত্যেকের নাম হচ্ছে এসপি। তাহলে কি হলো, একটা এস আর একটা পি নিয়ে আমি যখন 2টা অরবিটাল বানালাম, প্রত্যেকের নাম হলো এসপি। এবার তারা দুইজনের সমান শক্তি সম্পন্ন, তারা সমান আকৃতি সম্পন্ন। এবার আমি যে বেরিলিয়াম ক্লোরাইড যৌগটা বানাবো এটা আমার কি হবে, সুদৃঢ় হবে। তাহলে বেরিলিয়াম ক্লোরাইড যৌগ গঠনের তাগিদে বেরিলিয়াম প্রথমেই নিজের এস এবং পি মিশিয়ে 2টি সংকরিত অরবিটাল বানিয়ে ফেললো যাতে আমার যৌগটি মজবুত হয়। এবার আমরা দেখতে পাচ্ছি একটা এস এবং একটা পি অরবিটাল মিশ্রিত হয়ে 2টো এসপি অরবিটাল বানাচ্ছে এবং 2টো এসপি অরবিটাল এমন একটা পজিশনে, এমন একটা কৌণিক দূরত্বে আছে যাতে তারা সর্বোচ্চ দূরত্ব থাকে। তাহলে এখান থেকে এখানকার মধ্যবর্তী কোণটা কত, 180 ডিগ্রি। এবং 180 ডিগ্রি কোণে থাকলে 2টো অরবিটাল কি পরস্পর থেকে সর্বোচ্চ দূরত্বে থাকছে, তাদের মধ্যে বিকর্ষণ সর্বনিম্ন হচ্ছে।
এবং তারা সর্বোচ্চ স্থিতিশীল অবস্থায় থাকছে। এবার শেষে আমরা দেখতে পাচ্ছি বেরিলিয়ামের গঠনটা। তাহলে এটা হচ্ছে আমাদের বেরিলিয়াম, এখানে একটি sp অরবিটাল, এখানে একটি sp অরবিটাল, অর্থাৎ সবুজ কালারগুলো হচ্ছে sp অরবিটাল। এবার sp অরবিটাল সে নিজে থেকে তৈরি করে ফেলেছে যৌগ গঠনের তাগিদে। এবার তার সাথে ক্লোরিনের শেষ যে অরবিটালটা সেটা হচ্ছে 3p, সেই 3p অরবিটাল একটি ইলেকট্রন সহ এসে এখানে একটা ওভারল্যাপিং করে, আবার আরেকটি ক্লোরিনের 3p এসে কি করে, এখানে ওভারল্যাপিংটা করে। এতে করে আমার কি বেরিলিয়াম ক্লোরাইড যৌগটি গঠিত হচ্ছে। তাহলে ফাইনালি আমি সরল চিত্রটা যদি দেখে, একটা বেরিলিয়াম, তার এপাশে একটা ক্লোরিন এবং এপাশে একটা ক্লোরিন যুক্ত হয়ে যায়। ওকে, তো আমাদেরকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমি এই ইলেকট্রন বিন্যাসটা সঠিকভাবে লিখতে পারছি কি না, এই যে অরবিটাল চিত্র কিভাবে sp গঠন হলো সেটা খুব ভালোভাবে উল্লেখ করতে হবে। তারপরে আমি যখন যৌগটা গঠন করে ফেলছি বেরিলিয়াম ক্লোরাইড, সেটা দেখতে কীরকম হচ্ছে, এবং এর পাশাপাশি আমাকে উল্লেখ করতে হবে যে এখানে বন্ধন কোণটা কত এবং আকৃতিটা কি। যেহেতু বন্ধন কোণ, এদের মধ্যবর্তী বন্ধন কোণ, এই বন্ধন এবং এই বন্ধনের মধ্যবর্তী কোণটা হচ্ছে 180 ডিগ্রি, সেহেতু এদের আকৃতিটা হচ্ছে, বা এই যৌগটির আকৃতিটা হচ্ছে সরল রৈখিক। তাহলে sp সংকরণের ক্ষেত্রে আমি মনে রাখবো এখানে দুইটা সংকর অরবিটাল সৃষ্টি হচ্ছে, অণুর আকৃতিটা হবে সরলরৈখিক। কেন সরলরৈখিক ভাইয়া অলরেডি ব্যাখ্যাটা দিলাম। এবং বন্ধন কোণ 180 ডিগ্রি, যখন সবগুলো ইলেকট্রন বন্ধনে থাকবে। সবগুলো ইলেকট্রন বন্ধনে থাকা মানে কি, এই যে একটা sp এর ইলেকট্রনটা বন্ধনে ছিল, যদি বন্ধনে না থাকতো, যদি লোন পেয়ার সৃষ্টি হয়ে যায়, সেক্ষেত্রে কি হয় আমরা পরবর্তী সংকরণে দেখব ধীরে ধীরে। তাহলে sp-র আমরা আরেকটি উদাহরণ দেখে নিই। এবার sp সংকরণের আরেকটি উদাহরণ হচ্ছে ইথাইন। ইথাইনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে কার্বন কার্বন একটা ত্রিবন্ধন আছে। সবসময় মনে রাখবে যে যে কোনো যৌগে একটি বন্ধন থাকে শুধুমাত্র সিগমা বন্ধন, ঠিক আছে? অর্থাৎ এখানে কার্বন কার্বন যে ত্রিবন্ধনটা, তিনটা বন্ধনের মধ্যে একটি হচ্ছে সিগমা, বাকি দুটো হচ্ছে পাই। এটা সবসময় আমরা মাথায় রাখবো। দুটি পরমাণুর যখন একাধিক বন্ধন থাকে, একটি থাকবে সিগমা আর অপর এখন দুটো থাকতে পারে, একটাও থাকতে পারে, সেটি হবে পাই বন্ধন। এবার কার্বনের ক্ষেত্রে তার ইলেকট্রন বিন্যাসটা একটু দেখে নেই। তাহলে কার্বনের ভূমি অবস্থায় ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে এটা। এরপরে আমরা যখন কার্বনকে উত্তেজিত করলাম, সি স্টার দিয়ে প্রকাশ করা হয় যে কোনো মৌলকে যখন আমরা উত্তেজিত করব, তাহলে 2s এর একটি ইলেকট্রন 2p-তে চলে গেল। এবার আমার কাজ কি? আমার কাজ হচ্ছে আমি যখন ইথাইন বানাতে চাই, কার্বনের সাথে কার্বনের আমার সংকরণ করা লাগবে। তাহলে আমার দুটো অরবিটাল হলেই চলছে। তখন আমি কি করব, একটা s এবং একটা p অরবিটালকে মিশ্রিত করে সমান শক্তি সম্পন্ন দুটো অরবিটাল বানাবো, যাদের নাম কি, এটার নামও sp, এটার নামও sp। 2p-তে তো আরও দুইটা অরবিটাল রয়ে গেছে, এদেরকে বলা হয় অসংকরিত অরবিটাল। অর্থাৎ এই অসংকরিত অরবিটালগুলোর জন্যই আমরা এখানে পাই বন্ধন দেখতে পাই। আর এই যে sp অরবিটালগুলো বানালাম, এদের জন্য আমরা সিগমা বন্ধন দেখতে পাই। তাহলে একটু আগে আমরা sp এর ক্ষেত্রে অরবিটাল চিত্রটা দেখে এসেছিলাম। এবার আবার দেখে নিই, একটি s এবং একটি p মিশ্রিত হয়ে যে অরবিটালটা বানাচ্ছে সেটা হচ্ছে দেখতে এরকম। আচ্ছা, সবুজ কালারের দুটো হচ্ছে এখানে sp অরবিটাল। এরপর আমরা এই লম্বালম্বি একটি অরবিটাল দেখতে পাচ্ছি। এখানে দুটো দেখালেও আসলে এখানে একটা অরবিটাল রয়েছে। এটা একটা অসংকরিত অরবিটাল আর এটা একটা অসংকরিত অরবিটাল। তাহলে কার্বনে যখন sp সংকরণ হচ্ছে তখন অসংকরিত অরবিটাল কটি? দুটি, এবং তারা কি করে, অক্ষের লম্বালম্বি অবস্থান করে। অর্থাৎ sp অরবিটালগুলো যেই তলে আছে, এইটা এবং এইটা ঠিক তার উলম্ব তল বরাবর থাকে। এবার তাহলে আমরা ফাইনালি যৌগটাকে দেখে ফেলি। যৌগটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কার্বন এবং কার্বনের মধ্যে এখানে একটা সিগমা বন্ধন, অর্থাৎ এখানে তার AIS এবং ASP তারা কি করছে, অংশগ্রহণ করছে। আবার ASPর সাথে একটা হাইড্রোজেন, ASPর সাথে একটা হাইড্রোজেন চলে আসলো। এবার এই অসংকরিত অরবিটাল তার পাশাপাশি অসংকরিত অরবিটালের সাথে একটা পাই বন্ধন করে, আবার এই পাশেও একটা পাই বন্ধন আমরা দেখতে পাচ্ছি। এটার ব্যাখ্যা ভাইয়া অরবিটালের যখন অধিক্রমণ পড়েছিলাম তখন বলে এসেছিলাম যে যখন ইলেকট্রন এখানে এবং এখানে থাকবে তখন এদিকে ওভারল্যাপিংটা সম্ভব। যদি ওই অরবিটালের ইলেকট্রন এখানে না থেকে নিচে চলে আসে এই জায়গাটাতে, তখন কি এদিকে ওভারল্যাপিংটা হবে, এখানেও ইলেকট্রন নিচে। তার মানে আসলে দুইটা বন্ধন মনে হলেও আমাদের এখানে পাই বন্ধন কয়টা? একটা। আমরা সম্ভাব্য দুইটা দেখিয়েছি বলে ডাবল মনে হচ্ছে। অনুরূপভাবে এটাও তো একটা অসংকরিত অরবিটাল, এই কার্বনে এটাও তো একটা অসংকরিত অরবিটাল, এটার সাথে এটার একটা বন্ধন হচ্ছে, এটা একটা পাই বন্ধন যখন ইলেকট্রনগুলো এই প্রান্তে থাকে।
আবার ইলেকট্রন তো এখানে এবং এখানেও থাকতে পারতো, তখন আমার বন্ধনটি হতো কোন দিকে, ঠিক এদিকটাতে। এবং তখন আমি এদিককার বন্ধনটিকে একটা পাই বন্ধন বলতাম। তাহলে আমার সম্ভাব্য পাই বন্ধন এখানে হতে পারে, আবার এখানেও হতে পারে, এর পাশাপাশি এখানেও হতে পারে, অথবা এখানেও হতে পারে। তাহলে আমার পাই বন্ধন কি 4টা? না, আমার পাই বন্ধন হচ্ছে এখানে 2টা। আমরা সম্ভাব্য পাই বন্ধনগুলো দেখাচ্ছি বলে এখানে 4টা প্রদর্শিত হচ্ছে। তাহলে ফাইনালি আমার এই গঠন চিত্রটা খুবই গুরুত্বপূর্ণ, যেখানে কার্বন কার্বন একটা সিগমা বন্ধন হচ্ছে। তাহলে এই যে ত্রিবন্ধনটা আমরা দেখতে পাচ্ছিলাম, এই ত্রিবন্ধনের এই মাঝেরটা হচ্ছে আমার কি, সিগমা বন্ধন। আর উপরের একটা পাইয়ের জন্য একটা পাই বন্ধন আসে, নিচের একটা পাইয়ের জন্য আরেকটা পাই বন্ধন আসে, ঠিক আছে। আর এখানে এসপি অরবিটালের সাথে হাইড্রোজেনের এস অরবিটাল একটা সিগমা বন্ধন, আর এখানকার কার্বনের এসপি এর সাথে এই হাইড্রোজেনের জন্য এখানে একটা সিগমা বন্ধন। তাহলে আমাদের ইথাইন বা যে কোনো অ্যালকাইন গঠনের সময় কার্বনের যে সংকরণটা ঘটে, এই সংকরণটাই আমাদের এসপি সংকরণ। তাহলে আমরা বন্ধন কোণটা দেখে ফেলি। বন্ধন কোণ আগের মতনই 180 ডিগ্রি থাকে, ঠিক আছে। তাহলে আমরা যে জিনিসটা শিখলাম সেটা কি, সেটা হচ্ছে এসপি সংকরণ যখন হবে। এসপি সংকরণ আমি পূর্বে থেকে বুঝবো কিভাবে? দেখো, আমরা যে কাজগুলো করছি, প্রথমে ইলেকট্রন বিন্যাস দেখাচ্ছি, তারপরে অরবিটাল চিত্র, তারপরে গঠন চিত্র, তারপরে বন্ধন কোণ আকৃতি, এসব তোমাকে তার মানে কি প্রথমেই নির্ধারিত করে ফেলতে হবে যে তোমার যৌগটাতে কি সংকরণ আছে, তা না হলে তো তুমি স্টেপগুলো লিখতে পারবে না। তাহলে আমরা শর্টকাটে কিভাবে বুঝতে পারবো যে কোথায় এসপি সংকরণ রয়েছে? তাহলে দেখো, এসপি সংকরণের জন্য কি লাগে, একটা এস আর একটা পি, তারা মিলিত হয়ে কয়টা অরবিটাল বানায়? 2টা বানায়, যাদের প্রত্যেকের নাম হচ্ছে এসপি অরবিটাল। ওকে, এবার তাহলে আমাকে মনে রাখতে হবে কোনো একটি যৌগ গঠনের পরে যদি তার শেষ কক্ষপথে মোট কয় জোড়া, 2 জোড়া ইলেকট্রন থাকে, তাহলে তাদেরকে স্থান দিতে কি 2টা অরবিটাল লাগবে, তার সংকরণটা হবে তখন এসপি, ঠিক আছে। যেমন আমরা দেখে আসলাম বেরিলিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে। ওকে, আর কাদের ক্ষেত্রে আমি এসপি সংকরণ পাবো? যেখানে কার্বন ত্রিবন্ধনে যুক্ত থাকবে। কার্বন ত্রিবন্ধনে কোথায় যুক্ত হতে পারে? হাইড্রোকার্বনের ক্ষেত্রে কার্বন ত্রিবন্ধনে যুক্ত থাকে শুধুমাত্র অ্যালকাইনে। তাহলে অ্যালকাইনের ক্ষেত্রে, অর্থাৎ কার্বন যেখানে ত্রিবন্ধনে থাকছে সেখানে এসপি সংকরণ সম্ভব। এবং কোনো একটি যৌগ গঠনের পরে যদি তার শেষ কক্ষপথে 2 জোড়া ইলেকট্রন থাকে, যেহেতু তাদের স্থান দিতে 2টি অরবিটাল লাগবে, তাদের ক্ষেত্রে সংকরণটা হবে এসপি সংকরণ, ঠিক আছে। এবার কেউ আমাকে প্রশ্ন করতে পারো, ভাইয়া যদি আমার শেষ কক্ষপথে যৌগ গঠনের পরে 3 জোড়া ইলেকট্রন থাকে, তাহলে তাদেরকে স্থান দিতে তো ভাইয়া 3টা অরবিটাল লাগবে। হ্যাঁ, তাদের ক্ষেত্রে আমাদের একটা নতুন সংকরণ চলে আসে, তখন আমি একটা এস আর 2টা পি মিশ্রিত করে নতুন 3টা অরবিটাল বানাই, যাদের প্রত্যেকের নাম হয় sp2, যেটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে বিস্তারিতভাবে পড়াশোনা করব। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে। আল্লাহ হাফেজ।